আমাকে সাইজ করতে চাইছো না? ইচ্ছা চাই আমরা এই তুমি চলো। কি করছো কি? আচ্ছা, এভাবে লুকে লুকে আর কতদিন প্রেম করব? তোমার এই বলদ প্রবাসী স্বামীটা কবে দেশে আসবে? তুমি না অনেক সুন্দর একটা নাম দিচ্ছ, বলদ প্রবাসী স্বামী। আরে ওই বলদটা যদি দেশে চলে আসে তাহলে এই যে তোমার সাথে যে আমি প্রেমটা করছি না, এটা তো করতে পারবো না। ও যতদিন দেশের বাইরে থাকবে তত আমাদের জন্য মঙ্গল। আর তাছাড়া দেখো, ওই দেশেও পরিশ্রম করবে আর ওর টাকা দিয়ে তুমি আমি ফুর্তি করবো, বোঝো নাই? এই শোনো না, হ্যাঁ বলো। তুমি না বলছিলে আমাকে বাইক কেনার টাকা দিবে, সেটা কবে? আরে দিব, একটু ধৈর্য ধরো না। আগামী মাসে ও অনেক টাকা পাঠানোর কথা আছে, সেই টাকা থেকে তোমার বাইকের ডাউন পেমেন্টটা হয়ে যাবে আর আমার গহনা কেনাও হয়ে যাবে। এতে কেন চিন্তা করতেছে? হ্যাঁ, আমি আসছি না? ওরে আমার লক্ষ্মী শোনা রে, তোমার স্বামীটা যদি বিদেশ থেকেও আসে, এমন ওষুধ দেবো না ও আর জীবনে বিছানা থেকে উঠতে পারবে না। ধরবো কা, শুধু ওষুধ দেয়া কেন? ওকে যদি ওষুধ নাও দেওয়া, আমি তো তোমার, আর সারা জীবন না আমি তোমারই হয়ে থাকবো, বুঝতে পারছো? শোনো, এইখানে যদি এইভাবে আমার হাত ধরে দাঁড়ায় থাকো না, আর আশেপাশে কেউ যদি দেখে ফেলে, তখন কি হবে একবার ভাবতে পারছো? আমি বলি কি, এখন এইখান থেকে মহারাজা যাও, পরে ঠিক সময় মতো দেখা করবো। হ্যাঁ ঠিক আছে। আরে যাও না, যাও। পাগল একটা। এই দেখো, ফোনটাও তো আজকে ফেলে আসছি। এইদিকে আবার কে যেন ওই বলটা আবার ফোন পাঠাচ্ছে কিনা। সূচনা, সূচনা, আরে কে আসছে? দেখো কে আসছে। আরে এভাবে এই সময় আবার কি? কে? কি ব্যাপার, তুমি কোনো কথা নাই বার্তা নেই, হঠাৎ করে এইভাবে কেউ আসে? কেন, আমি আসাতে তুমি খুশি হওনি? আমি খুশি হওয়া না হওয়ার কি আছে? আর তাছাড়া তোমাকে তো আমি বলছিলাম আরো 2 বছর পরে আসো, গেছে তো মাত্র 2 বছর, আর তাড়াতাড়ি দেশে আসার কি আছে? আমি ভাবলাম আমি বাড়িতে যেয়ে তোমাকে সারপ্রাইজ দিব, কিন্তু আমি এখন বুঝতে পারছি আমাকে দেখে তুমি খুশি হওনি, তাই না? আরে খুশি কেন হব না? বলছিলাম, তুমি তো জানোই মাত্র দিনাদায়ক শেষ হয়েছে, কিছু টাকা মাত্র জমাইছো। ভাবছিলাম আর 2 বছর থাকলে বাড়িতে একটা দোতলা বিল্ডিং করবো। না, তুমি আগেই দেশে চলে আসলা। আর তাছাড়া এতদিন তো নিজের মতো নিজে চলছে, নিজে খাইছি, তারপর তুমি আসলা, এখন আবার টাইম মতো 3 বেলা রান্না বান্না করতে হবে। কি যন্ত্রণা! আমি ভাবলাম আমি এতদিন পরে প্রবাস থেকে আসলাম, আরে এত দূর জার্নি করে আসছি, আমি আসবো তুমি খুশি হবা, তুমি আমাকে জড়িয়ে ধরবা, বলবা ভিতরে চলো, তোমার জন্য আমি একটা শরবত বানাই দিই। কিন্তু তা নয়, আমি আসাতে তুমি বিরক্তি প্রকাশ করতেছো। যাই হোক, তুমি লেদারটা নিয়ে ভিতরে যাও, আমি ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে। ঠিক সময় ফোনটাও ধরো। যে সূচনা প্রবাসে যাওয়ার আগে আমাকে কত ভালোবাসতো, আমার কত যত্ন করতো, আমাকে এক নজর না দেখলে সে থাকতে পারতো না। আর আমি এতদিন পরে প্রবাস থেকে আসলাম, আর আমার সঙ্গে এমন ব্যবহার কেন করলো? সে খুশি না হয়ে মন খারাপ হয়ে গেল কেন? নাকি সূচনা, না না, এটা আমি কি ভাবতেছি, হয়তো আমি অনেকদিন পরে প্রবাস থেকে আসছি,
এই জন্য আমার প্রতি অভিমান করছে। না, তারপরেও ওর প্রতি একটু নজর আমাকে রাখতেই হবে। এই সূচনা, সূচনা, কি হয়েছেটা কি? আমার মাথা না প্রচুর পরিমাণে ব্যথা করতেছে, একটু মাথাটা টিপে দাও না। মাথাটা খুব যন্ত্রণা করতেছে, একটু টিপে দাও না। ঠিক আছে, দিচ্ছি। এ চলো না, আমরা কোথায় থেকে ঘুরে আসি। আচ্ছা শোনো, তোমার না মাথা যন্ত্রণা করতেছে, এখন ঘুরতে যাওয়ার কি আছে? আরে বাবা, এখন না হয় মাথা ব্যথা করতেছে, বিকালবেলা তো আর মাথা ব্যথা করবে না। চলো না, বিকালবেলা আমরা কোথাও ঘুরতে যাই। আচ্ছা ঠিক আছে, বিকাল তো আগে আসুক, তুমি হচ্ছে পারলে এখনই ঘুরতে যাবা। আর তাছাড়া একটা জিনিস বুঝি না, এতদিন তো বিদেশ ছিলা, দেশে আসতো কাদের বাড়িতেই থাকো, এত ঘোরাঘুরি কি আছে? না, আমার না অনেক ইচ্ছা করে তোমার সঙ্গে ঘুরতে। আমরা দুজন হাত ধরে ঘুরবো, ফুচকা খাবো, সিনেমা দেখবো, পার্কে ঘুরবো। কিন্তু তুমি না কেমন যেন হয়ে গেছো। এসব নেগা কথাবার্তা না আমার একদম ভালো লাগে না। মাথা যন্ত্রণা করতেছে আর বকবক না করে চুপ করে থাকো। আচ্ছা ঠিক আছে, তুমি মাথা টিপে দাও। আরে কি হলো? দেখি, বলছিলাম কি, আমার একটা পার্সোনাল কল আসছে, আমি একটু কলটা ধরে আসছি, তুমি একটু সহ, আমি এখন আসতেছি। পার্সোনাল কল মানে? আমরা দুজন স্বামী স্ত্রী, আমাদের ছাড়া ওর পার্সোনাল কল আসছে। তার মানে আমি যেটা ভাবছি সেটাই কি সত্যি? না, আমাকে বিষয়টা দেখতেই হবে। হ্যালো। হ্যাঁ বলো। আরে কি ব্যাপার, তোমার এতবার ফোন দিয়েছিলাম, ফোন ধরনি কেন? হ্যাঁ, আর এটা তোমার ফোন দেওয়ার সময়? আরে শুনো না, এইদিকে তো একটা অঘটন ঘটে গেছে, হট করে না শোল চলে আসছে, মানে বলদটা। কি বলো? আরে হ্যাঁ, সেটাই তো বলছি, শুধু তাই না, ওইটা খবর দেওয়ার জন্য আমি তোমার ফোন দিছিলাম। তুমি জানো, আসার পর থেকে ওর যত্ন নিতে হবে, ওকে গোসলে পানি তুলে দিতে হবে, ওকে খাইতে দিতে হবে। এখন আবার শুরু করছে, তার মাথা যন্ত্রণা করতেছে, মাথাটা বন্ধ আমার টিপে দিতে হচ্ছে। আমার যে কি অসহ্য লাগতেছে বুঝতে পারতেছি না, তুমিই বলো। আর ও থাকলে তোমার সাথে দেখা করবো কিভাবে, যোগাযোগ রাখবো কিভাবে? তাহলে এখন কি করবো আমরা? কি যে করবো আমি তো সেটাই বুঝতে পারছি না। শুনো না, যাই হোক কোনো একটা ব্যবস্থা করতে হবে, ওকে না বেশিক্ষণ এভাবে রাখা যাবে না, বলো তো কি করা যায়? তাহলে আমরা পথের কাঁটাটা সরিয়ে ফেলি। আরে কিভাবে সরাবো সেটা তো বলবা। শোনো, আজকে রাতে খাওয়ার সময় ওর খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দিবে। তার মানে ও ওকে আজকে মেরে ফেলবা? হ্যাঁ, আজকে আমরা মেরে ফেলবো ওকে। শোনো না, কাজটা একটু রিস্কের হয়ে যায়, তারপরেও আমি যেটা বলছি, তাহলে তুমি সবকিছু ব্যবস্থা করো। আমি ঠিক রাতে খাওয়ার আগে তোমার আমি একটা মিস কল দেবো, হ্যাঁ? ওইটা আমি, তুমি গেটের পাশে থাকবা, তারপর তুমি ওখান থেকে আমাকে দিয়ে দিও, বাকিটা আমি দেখে নিচ্ছি, হ্যাঁ? ঠিক আছে। আর হ্যাঁ, সাবধান, কেউ যেন বিষয়টা জানতে না পারে, হ্যাঁ? ঠিক আছে। আর হ্যাঁ, আমি এখন বেশিক্ষণ কথা বলতে পারবো না, বুঝোই তো, যেহেতু শরীর চলে আসছে, আমি ফোনে বেশিক্ষণ কথা বললে ও ডাউট করবে। এমনি তোর পাশ থেকে চলে আসছে, ও আমার সন্দেহ করতেছে। এখন তাহলে রাখি, জানো, লক্ষ্মীটা আমার বাই। লাভ ইউ। লাভ ইট। সোহেল, কিছু বলবা? আরে শোনো না, এইভাবে কেন বলছো কিছু বলবো মানে? আমি কি তোমার পাশে আসতে পারি না? হ্যাঁ, তুমি আমার পাশে আসবে না, অন্য কেউ আসবে। শোনো না সোহেল, তুমি আমার উপর রাগ করছো না? আরে তোমার উপর আমি রাগ করতে পারি? আমি জানি আমি অনেকদিন পরে দেশে আসছি, তো তুমি আমার প্রতি অভিমান করছো, তাই না? শোনো, কতদিন পরে তোমাকে দেখলাম বলো তো, আমি না প্রথমে বিশ্বাস করতে পারিনি। আচ্ছা তুমি আমারে বললে কি হতো, আমার কত শখ ছিল জানো তো, তোমাকে প্রবাস থেকে আনতে যাব। আমার তো কোনো শখে পূর্ণ হলো না, তুমি হুট করে চলে আসলো। তারপর আমি দেখছিলাম তোমার সাথে একটু খারাপ ব্যবহার করলে তুমি আমার উপর খেপে যাও কিনা, কিন্তু দেখলাম না, আমার উপর ভালোবাসাটা সে আগের মতোই আছে। আরে তোমাকে যদি আমি বলে আসতাম তাহলে তো তোমাকে আমি সারপ্রাইজ দিতে পারতাম না। আমি চাইছিলাম তোমাকে সারপ্রাইজ দিব। আচ্ছা শোনো, তুমি বলতেছিলে না আমাকে নিয়ে ঘুরতে যাবা, বলছিলাম কি, এই যে
একটা নতুন পার্ক হয়েছে শুনলাম, একটু ওখানে ঘুরতে নিয়ে যাবা। আর তাছাড়া এখন তো মানুষ কক্সবাজার যাচ্ছে, শীতের শুরু, চলো আমরা কক্সবাজার থেকে 2 দিন ঘুরে আসবো। আর এই কথা তো 2 দিন ধরে আমি তোমাকে বলছি, চলো না কোথাও ঘুরে আসি, চলো না কোথাও ঘুরে আসি, কিন্তু তুমি তো রাজি হচ্ছিল না। আচ্ছা ঠিক আছে, আমরা কাল পরশু ঘুরতে যাব। তার আগে বলছো কখন থেকে তো শুয়ে আছো, শুকনো মুখে, কিছুই তো খাওনি। আপাতত তোমার জন্য একটু শরবত বানিয়ে নিয়ে আসে। হ্যাঁ এখন রাতের বেলা শরবত খাবো? শোনো, শরবত খেলে না শরীরের জন্য ভালো, আমি কোনো কথা শুনতে চাই না, আমি এখন নিয়ে আসবো বাস। আর হ্যাঁ, তুমি একটু ওয়েট করো, আমি যাবো আর আসবো। হ্যাঁ ঠিক আছে, যাও। এই যে তোমার শরবত রেডি, নাও। আরে আমি খাওয়াই দিই। আচ্ছা আমিই খাচ্ছি। আরে আমি খাওয়াই দিই না। আচ্ছা আমি খাচ্ছি। আচ্ছা সূচনা, হুম? পাশের রুমে আমার ফোনটা আছে, একটু নিয়ে আসবা? আরে আনবো না কেন, ঠিক আছে তাহলে তুমি শরবতটা খাও, আমি নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। আরে এই তো তোমার ফোন, শরবত খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, শরবতটা কিন্তু অনেক সুন্দর ছিল। সত্যি সুন্দর তো হবে, একটু পরে বুঝবো। কি হলো? কিছু বুঝতে পারছি না, মাথার মধ্যে কেমন যেন একটু ঝিমঝিম করতেছে। আরে বিদেশে ছিলা, ঠিকভাবে খাওয়া দাওয়া করেনি এর জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি একটু কাঁথো, আমি তোমার মাথাটা নেড়ে দিই। আচ্ছা ঠিক আছে। আরে ঠিক হয়ে যাবে তো, দেখি। আরে কিচ্ছু হবে না, একটু ঘুমানোর চেষ্টা করো, দেখবা 5-10 মিনিট পর ঠিক হয়ে যাবে। মাঝে মাঝে মানুষের শরীর দুর্বল থাকলে মাথা তো ঘুরতেই পারে। সোহেব, তার মানে কাজ হয়ে গেছে। আরে বাস, খাওয়ার সঙ্গে সঙ্গে কাজ হলো, বেশিক্ষণ ওয়েট করা যাবে না। হ্যালো, আরে কই তুমি, তাড়াতাড়ি আসো। আরে হ্যাঁ, তোমার কথা মতো শরবতটা খাওয়াই দিচ্ছি। আরে একদম ঘুমায় গেছি তো। আরে নড়তেছে না, আমি যে তোমার সাথে কথা বলছি সেটা শুনতে পাচ্ছে না। তাড়াতাড়ি ঘরের মধ্যে আসো, এর মধ্যে একটা ব্যবস্থা করতে হবে। আর হ্যাঁ, খবরটা করছো তো? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। যেন তুমি শান্তি করে ঘুমো, এমন ব্যবস্থা করছি না এখন সারা জীবন ঘুম পাড়ো। এইদিকে দেখো, এখন আসো, কেমন? আরে তাড়াতাড়ি আসো। এই আসতে এত সময় লাগলো? কাজ হয়েছে তো? দেখতে পাচ্ছ না একবারে ঘুমিয়ে শেষ, তাড়াতাড়ি ব্যবস্থা করো না, কি করবা? আরে পাটা আগে বাঁধো না। কি ভাবছিস আমি অজ্ঞান হয়ে গেছি? না, আমি অজ্ঞান হইনি, আমি দেখতেছিলাম তোরা কি কি করতে পারিস। তোরা তুই প্ল্যান করছিস, আমি সব জানি, আমি সব জানি। এবার তোরা আমাকে শাস্তি দিবি না, আমি তোকে শাস্তি দিব। সূচনা মনে হয় মারা গেছে। শোনো, যা হয়েছে ভালো হয়েছে। আমি কি করতাম? হ্যাঁ, ও যেরকম করতেছিল আমরা দুজন ধরা পড়ে যাচ্ছিলাম, তখন সবাই জানাজানি হয়ে যেত। তার চেয়ে এক কাজ করো, তুমি তো আবার খুশ হয়ে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে লাস্টকে নেওয়ার ব্যবস্থা করতে হবে। সবাই জানার আগে ওকে এখান থেকে বিদায় করতে হবে। ধরো না, দাঁড়ায় আছো কেন? ধরো ধরো। আরে দাঁড়াও, আসো আসো, আরে আসো, নামো না, আরে আসো।
আসো আসো আসো, আসো। একটু একটু শোনো, আরে নাও, আরে কোদালটা নেও না তাড়াতাড়ি, আরে তাড়াতাড়ি করো। এই হাত দিয়ে কতক্ষণ ধরে করবে, তাড়াতাড়ি কোদাল দিয়ে মাটিটা দাও। আরে তাড়াতাড়ি করো, কেউ চলে আসবে। আরে তাড়াতাড়ি করো। আরে নাও, হয়েছে তো। খুব বাড়াবাড়ি করছিল না, আমাদেরকে সাইজ করতে চাইছিল না, উচিত ছেড়ে আমরা করছি। এই তাড়াতাড়ি চলো। আসো। বৌমা, কে আসছি? ও বৌমা, আরে কে দেখো তো। আরে বাবা, কি হয়েছে, ডাকছেন কেন? কিসের 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 ভূত? জ্বর জ্বর একটা মানুষ দাঁড়িয়ে আছে আর ওর ভূত ভূত করে অস্থির হয়ে গেছে। সোহেল, তুমি বেঁচে আছো? হ্যাঁ বেঁচে আছে। রাখে আল্লাহ মারে কে? আল্লাহ যদি কাউকে বাঁচায় রাখে তাকে কেউ মারতে পারে না। না না, এইটা কখনো সম্ভব না। এটা কিভাবে সম্ভব? এই তুমি কিছু বলছো না কেন? আমিও তো বুঝতে পারছি না এটা কিভাবে সম্ভব। সব সম্ভব, আল্লাহ যদি চায় তাহলে সব কিছুই সম্ভব। তাহলে শুনবে কিভাবে বেঁচে গেল? তাহলে শোনো। এনা সোহেল, হ্যাঁ এ তো বেঁচে আছে। সি সি বৌমা, তোমার কাছ থেকে এমন কিছু আশা করি নাই। তোমাকে আমরা অনেক অনেক ভালোবাসছি, অনেক ভালোবাসি তোমাকে। আর তোমার কাছ থেকে চুপ করেছি। আপনি কাদেরকে কি বোঝাচ্ছেন? ওরা কি মানুষ? ওরা মানুষ বা জানোয়ার? ওরা যদি মানুষ হইতো তাহলে আমার সঙ্গে এমনটা করতে পারতো না। একটা মানুষ কুকুর বিড়ালকেও এতটা শাস্তি দিতে পারে না। আর ওরা ওরা দুইজন ষড়যন্ত্র করে আমার মতো মানুষকে জিন্দা কবর দিছে। আরে বেঈমান, তোর জন্য আমি কি করি নাই বল? তোর জন্য ওই দূর প্রবাসে দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করছি, মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করছি। 18 ঘন্টা ডিউটি করার পর নিজে রান্না করে খাইছি, নিজে কখনো ভালো মন্দ খাইনি। কেন জানিস? আমি সবসময় ভাবছি আমি যদি ভালো মন্দ খাই তাহলে মাস শেষে তোকে বেশি টাকা পাঠাইতে পারবো। তুই আমাকে কখনোই ফোন দি ভালো একটা কথা জিজ্ঞাসা করতি না। তুই ফোন দিলে জিজ্ঞাসা করতি সোহেল মাসের 5 তারিখ শেষ হয়ে যাচ্ছে, তুমি কবে টাকা পাঠাবা? দিন দিন তোর চাহিদা বেড়েই যাচ্ছিল। আমি তোকে 1 লাখ টাকা দিলে তুই বলতি এ মাসে একটু বেশি টাকা লাগবে। এই মাসে একটা জিনিস করব, এই মাসে 1,20,000 টাকা দিও। আমার কাছে যদি টাকা নাও থাকতো আমার রুমমেট থেকে ধার করে তোকে টাকা পাঠাইতাম। আরে আমি এত কষ্ট কাদের জন্য করি? প্রত্যেকটা প্রবাসী এত কষ্ট কাদের জন্য করে?
তারা এই যে কষ্ট করে, দিন শেষে যখন দেশে টাকা পাঠায় তাদের সব কষ্ট সে ভুলে যায়। আমি তোকে ভালো রাখার জন্য এতটা কষ্ট করছি, এতটা পরিশ্রম করছি। প্রত্যেকটা প্রবাসী অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে। একজন প্রবাসী যতটা কষ্ট করে, যদি তার প্রিয়জন, প্রিয় মানুষ যদি দেখতো যে একটা প্রবাসী কতটা কষ্ট করে, কোনো প্রিয় মানুষ ওই ছেলেকে আর প্রবাসে পাঠাইতো না। যদি তার মা বাবা দেখতো একজন প্রবাসী কতটা কষ্ট করে, তাহলে প্রত্যেকটা মা বাবাই বলতো, বাবা তোর প্রবাসে যাওয়ার দরকার নেই, প্রবাসে কাজ করার দরকার নেই, তুই এই দেশে থাক, আমি তোকে ভিক্ষা করে খাওয়াবো। কিন্তু একজন প্রবাসী কখনোই এত কষ্টের কথা বাড়িতে বলে না। কেন জানিস? প্রত্যেকটা প্রবাসী জানে একজন প্রবাসী যদি ভেঙে পড়ে, প্রত্যেকটা পরিবার ভেঙে পড়বে। আমি তোকে অনেক ভালোবাসতাম, আমি তোকে ভালোবেসে বউ করে আনছিলাম। শুধুমাত্র তোর সুখের জন্য আমি ওই দূর প্রবাসে দিনের পর দিন এত কষ্ট করছি। তোরা এই যে এত সুন্দর গহনা পরিস, এত সুন্দর শাড়ি পরিস, এই প্রবাসীর টাকা। তোরা আমরা যখন প্রবাস থেকে টাকা পাঠাই, তোরা টাকা দেখিস, কিন্তু একজন প্রবাসী দেখে তার রক্ত, তার ঘাম লেগে আছে সেই টাকার সঙ্গে। তোরা একজন প্রবাসীর কষ্ট কখনোই বুঝবি না। আমি তোকে অনেক ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম, কিন্তু যখন বুঝতে পারলাম তুই আমাকে ভালোবাসিস না, তুই ভালোবাসিস অন্য আরেকজনকে, তুই আমার ভালোবাসার সঙ্গে প্রতারণা করছিস। শুধু তাই না, তোরা একদম প্রবাসীকে জ্যান্ত কবর দিছিস। যাই হোক সোহেল, শান্ত হ। তোকে এত কথা বলে লাভ নেই, কারণ চোর না শোনে ধর্মের কাহিনী। তোরা তো মানুষ না, মানুষ রূপে জানোয়ার। জানোয়ারকে আমি এই বাড়িতে রাখবো না। আমি তোদেরকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। চাচা, ওদেরকে এই বাড়ি থেকে চলে যাইতে বলে। ওদের যেন আমার বাড়ির ত্রিসীমানায় কখনোই না দেখি। আর যদি ওরা নিজের ইচ্ছায় না যায়, আমি কিন্তু আইনের আশ্রয় নিতে বাধ্য হব। আচ্ছা তুই থাম সোহেল, আমি দেখতেছি। বৌমা কি বললো? শোনো না, শোনো নাই? চাচা, আমার কিছু কথা আছে। সোহেল, সোহেল শোনো না, আমি যা করছি ভুল করছি, তুমি তো বুঝবে। আমি তো তোমাকে ভালোবেসে বিয়েটা করছিলাম, তুমি হট করে টাকার জন্য বিদেশ চলে গেলে। এর মাঝখানে তোমাকে আমি সবসময় কল দিতাম, তুমি ঠিকভাবে আমাকে সময় দিতে না। কখন যে তোমার অজান্তে ওর সঙ্গে কথা বলতে বলতে নিজেকে জড়াই ফেললাম, বুঝতে পারিনি। সোহেল, আমি যা করছি খুব অন্যায় করছি, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আরে তোর স্থান তো ছিল এই দেখা, তুই নিজে এত নিচে নামলি কেন? আমি তো তোকে মন দিয়ে ভালোবাসছিলাম, আমি তোকে এই জায়গায় রাখতে চাইছিলাম, কিন্তু তুই এই জায়গায় থাকার যোগ্য না। আমি তোকে ক্ষমা করতে পারবো না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হ, বের হ বলছি। একটা বড় সুযোগ দাও প্লিজ। আর কোনো সুযোগ নেই। তোরা যে ভুল করছিস, এরপরেও যদি এই বাড়িতে থাকিস, আমি তোদের দুজনকে জিন্দা কবর দিতে বাধ্য হব। তাই ভালোই ভালো বলছি, আমার বাড়ি থেকে বের হ। সোহেল, তুই এখন অসুস্থ, আস্তে কথা বল। বৌমা যাও তো, যাও, তোমার জন্য আর আমার ছেলেকে হারাতে চাচ্ছেন, যাও। চলো। আর হ্যাঁ, প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে আমি কথাটা বলছি। প্রত্যেকটি প্রবাসী অনেক কষ্ট করে টাকা উপার্জন করে। এই টাকা আপনি কাকে পাঠাচ্ছেন, এই টাকা কিভাবে খরচ হচ্ছে, আপনার প্রিয় মানুষটা আপনার টাকাটা যত্ন করে রাখছে নাকি নষ্ট করে ফেলছে, অবশ্যই খোঁজ নেবেন। আপনার পরিবার আপনাকে ভালোবাসে নাকি আপনার সঙ্গে প্রতারণা করছে, অবশ্যই খোঁজ রাখবেন। সোহেল চল চল।